কলকাতা স্টাইলে চিকেন বিরিয়ানি এখন খুব সহজেই তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। চলো রেসিপিটা শুরু করা যাক। সুপারির মতো আমি যেটা হাতে ধরে দেখালাম, আসলে ওটা কোনো সুপারি না, ওটাও এক ধরনের মশলা। চালের পরিমাণ অনুযায়ী এখানে মশলাটা নেওয়া হয়েছে। কিছু জিনিস আমি ভিডিওতে দেখাতে পারিনি, তো যেগুলো আমি দেখাতে পারিনি সেগুলো আমি চেষ্টা করব ভিডিওতে যথাযথভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। মশলা তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি কি আছে, যদিও এত কিছু নাম আমি জানি না, তাই তোমাদেরকে ভালো করে কাছে থেকে দেখিয়ে দিলাম। আর এখানে শুকনো কড়াইতে আমি কিছুটা মশলা দিয়েছি, তবে মশলাটাকে আমি দুটো ভাগ করে নিয়েছি। যে মশলাটা ভাজা হতে একটু বেশি সময় লাগবে সেটাকে আমি আগে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এটা একটু ভাজা হয়ে যাওয়ার পর বাকি যে অর্ধেক মশলাটা আমি রেখে দিয়েছিলাম সেই মশলাটাও এর সঙ্গেই দিয়ে দেবো, দিয়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে একটা জিনিসে খেয়াল রাখতে হবে, মশলাটা যেন পুড়ে না যায়। মশলাটা ভাজা হয়ে গেছে বুঝবেন কি না সেটাও বলে দিচ্ছি। মশলাটা যদি হয়ে যায় তাহলে মশলাটা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে। বিরিয়ানি করার জন্য যে চালটা ব্যবহার করবেন সেই চালটাকে অবশ্যই 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন, তাতে ভাতটা খুব ভালো হবে এবং সুন্দর হবে। মশলাটা আমার হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। এই যে নামিয়ে নেওয়ার পর এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন যে মশলাটা কতটুকু ভাজা হয়েছে। তো যাই হোক, ওই একই কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল অনেকটা পরিমাণে, কারণ বিরিয়ানির আলুটা এই তেলেতেই ভাজা হবে সেই জন্য। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এবার এই তেলেতে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ততক্ষণ এখানে ভাজা হোক, আর আমিও ততক্ষণ তোমাদেরকে কয়েকটা কথা বলে দিই। আলুগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ করা এখানে, কেউ ভেবো না যে কাঁচা আলুকে আমি ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। আলুগুলো আমি নুন আর ফুড কালার দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। কেউ ভাববেন না যে একটু অন্তত বাকি আছে সেটা তেলে ভাজলে সিদ্ধ হয়ে যাবে, এই ভুলটা কেউ করবেন না, তাহলে কিন্তু আলুটা সিদ্ধ হবে না, ভিতরে এরকম কাঁচা ভাবটাই কিন্তু থেকে যাবে। এখানে আমি কোন ফুড কালারটা ব্যবহার করেছি সেটাও তোমাদেরকে দেখাবো, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, তাহলে পুরো রেসিপিটাই জানতে পারবে। আলুটা হয়ে যাওয়ার পর ওই একই তেলে আমি পেঁয়াজটাকেও ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় এখানে আমি একটু নুন আর একটু হলুদ ব্যবহার করেছি, যাতে পেঁয়াজের কালারটা খুব সুন্দর হয় সেই জন্য। পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গিয়েছে, তো এটাকে এবার আমি তুলে নেবো। এই যে তুলে নামিয়ে রেখেছি, এবার ওই একই তেলে আমি মাংসটাকেও করে নেব। পেঁয়াজ ভাজাটা তুলে নিয়ে এখানে মাংসের জন্য পেঁয়াজটা দিয়ে দেওয়া হয়ে গেছে। তো পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পরে এখানে মাংসটাকেও দিয়ে দেওয়া হচ্ছে। সাধারণত আমরা বাড়িতে যেভাবে মাংস রান্না করি, তো এখানে সেইভাবেই মাংসটাকে রান্না করা হচ্ছে। মাংসটাকে তেলের উপর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে নুন দেওয়া হয়েছে। নুন দিলেই কিন্তু মাংস থেকে জল ছাড়তে শুরু করে দেবে। আদা রসুন বাটাটা আগে দেওয়া হয়ে গিয়েছে, বাকি যে মশলাগুলো দেওয়া হচ্ছে সেগুলো আমি দেখাচ্ছি। হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দেওয়া হয়েছে, আর বেশি কিছু মশলা এখানে দেওয়া হয়নি। এবার ভালো করে মশলাগুলোর সঙ্গে মাংসটাকে কষিয়ে নেওয়া হবে। মাংসটা এখানে কষিয়ে কষিয়েই রান্না করতে হবে। মাংসটা কষানোর সময় যদি কড়ার গায়েতে একটু লেগে লেগে যায় তাহলে অল্প করে জল দেবেন, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, তার কারণ মাংসটা এখানে ঝোল হবে না, হবে একটু মাখো মাখো কষা কষা টাইপের, সেই জন্য খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এখানে কষিয়ে কষিয়ে মাংসটাকে সিদ্ধ করবেন, আর যতটুকু জল না দিলে নয় সেইটুকু পরিমাণে দেবেন, যাতে মাংসটুকু শুধু সিদ্ধ হয়ে যায়, সেই পরিমাণের জলটুকু দিলেই হবে। বাড়িতে এমন একজন সদস্য অবশ্যই থাকবে যার রান্নার মাংসের থেকে কষা মাংসের উপর টানটা একটু বেশি। তো আমাদের বাড়িতে সেই সদস্যটা হলাম আমি নিজেই। তো যাই হোক, এখানে 2 পিস মা বাটি করে দিয়ে দিয়েছিল টেস্ট করার জন্য। সব কিছু হয়ে গিয়েছে, এবার বিরিয়ানিটা দমে বসানো হবে, তো তারই প্রস্তুতি চলছে। তো এখানে আমাদের একটা গামলাতে করে দমে বসানো হবে, সেই জন্য গামলাটাকে গরম করে নেওয়া হচ্ছে, আর এখানে সাদা তেল দেওয়া হয়েছে, প্লাস এখানে ঘিও দেওয়া হচ্ছে।
সাদা তেল আর ঘি দুটো একসাথে ভালো করে গরম করে নেওয়ার পর পুরো গামলাটাতে মাখিয়ে দেওয়া হবে, যাতে ভাতটা তলাতে লেগে না যায় গামলার সাথে, সেই জন্য। তোমরা এখানে দেখে নাও কিভাবে আমার মা ভালো করে গামলাটার গায়েতে ওই সাদা তেল আর ঘি যেটা গরম করেছিল একদম গামলার ভিতরেই, তো সেটাকে কিভাবে পুরো গামলাটার চারিদিকে লাগিয়ে দিচ্ছে। এটাই হলো সেই ফুড কালারটা যেটা বিরিয়ানির আলু সিদ্ধ করার সময় আমি ব্যবহার করেছিলাম, আর এখন বিরিয়ানিতেও ব্যবহার করা হবে। তো যাই হোক, এখানে মা সব কিছু হাতের কাছে গুছিয়ে নিচ্ছে, কি কি লাগবে না লাগবে সেগুলো। ওই যে ফুড কালারটা ওই জলে গুলে নেওয়া হয়েছে, তোমরা চাইলে ওটা ওই দুধের সঙ্গেও গুলে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। প্রথমেই যেই শিশিরটা রাখলো ওটা হলো বিরিয়ানি ফ্লেভার। চলো আমি তোমাদেরকে খামটা একবার দেখিয়ে দিচ্ছি। এই যে বিরিয়ানি ফ্লেভার বলে লেখা আছে, আর জিনিসটা দেখতেও ঠিক এরকম। তো আমাদের চালের পরিমাপ অনুযায়ী এই দুটো শিশির লেগেছিল, মানে একটা বিরিয়ানি ফ্লেভার আর একটা হলো মিঠা আতর, সেই দুটোই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে গোলাপ জল, যেটা বিরিয়ানিতে ব্যবহার করা হবে, তবে এটা খাওয়ার গোলাপ জল, কিন্তু আমি আগে থাকতেই বলে দিচ্ছি, কেউ আবার ভেবে নেবে যে হয়তো স্কিনের গোলাপ জল নিয়ে আমি খাবারে ব্যবহার করছি। আর এটা হলো কেওড়া জল, এই যে হলুদ ঢাকনার যে বোতলটা দেখতে পেয়েছিলে সেটা হচ্ছে কেওড়া জল, আর লাল ঢাকনার বোতলটা হলো গোলাপ জল। বিরিয়ানির জন্য যে ভাতটা করা হয়েছিল সেই ভাতটা করার সময় গোটা গরম মশলা, তেজপাতা আর সামান্য একটু লবণ দিয়ে তারপরে ভাতটা করা হয়েছে। ভাতটা একটু সামান্য শক্ত, যাতে খুবই হাতের সঙ্গে লেগে না যায় এরকম। তো ভাতটা দেখেই তোমরা বুঝতে পারছো যে ভাতটা কী পরিমাণে করা হয়েছিল। প্রথমেই এখানে একটা মোটা করে ভাতের লেয়ার করা হয়েছে। তো ভাতের লেয়ারের উপরে দেওয়া হবে ফুড কালারটা, যেটা ওই জলে তখন মা গুলে নিচ্ছিল, তোমাদেরকে আমি দেখিয়েছি। তো সেই ফুড কালারটা এখানে এই ভাতের উপর ছড়িয়ে দেওয়া হলো। আর এখানে বিরিয়ানির মশলাটাকেও গুঁড়ো করে নিয়ে রাখা আছে, যেটা আমি দেখাতে পারিনি। তবে মশলাটাকে গুঁড়ো করার সময় মশলাটা ভেজে নেওয়ার পর একটু ঠান্ডা হয়ে গেলে তারপর গুঁড়ো করবে তোমরা। তারপর এখানে পেঁয়াজ ভাজাটা দেওয়া হচ্ছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। পেঁয়াজ ভাজা দেওয়া হয়ে গেলে তার উপরে দেওয়া হবে আলুগুলোকে এরকম সাজিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে। আলুটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেওয়া হবে মাংসটা, তারপর দেওয়া হবে দুধ, তারপর গোলাপ জল, কেওড়া জল, আর ওই যে বিরিয়ানি মিঠা আতর আর বিরিয়ানি ফ্লেভারটা। আমার মা কিন্তু পরে দুধের সঙ্গে মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানি ফ্লেভার সবগুলো একসঙ্গে মিক্সড করে নিয়েছিল, তাহলে তাতে প্রতিটা ফ্লেভার একসঙ্গে পাওয়া যাবে, সেই কারণে। তো যাই হোক, এই যে দুধের সঙ্গে মিঠা আতর আর বিরিয়ানি ফ্লেভারটা দিয়ে দিয়েছিল। তো একটা লেয়ার হয়ে গেছে, তারপরে আবার ভাত দিয়ে দেওয়া হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিভাবে পরপর সাজিয়ে নেওয়া হচ্ছে। তো এখানে আমার বলে দেওয়ার বিশেষ কিছু নেই।
লাস্ট এই ভাতের লেয়ারটা দিয়ে দিলে আমাদের বিরিয়ানি দমে বসানোর জন্য পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। তো এই ভাতের লেয়ারটা দিয়ে দেওয়ার পর এর উপর থেকে আবার বিরিয়ানির যে মশলাটা আছে সেই মশলাটা, তারপর পেঁয়াজ ভাজা, দুধের সঙ্গে যে জিনিসগুলো গুলে নেওয়া হয়েছিল সেগুলো সব একসঙ্গে উপর থেকে ছড়িয়ে দিয়ে তারপর হচ্ছে গিয়ে ঢাকনাটা দিয়ে দেবো। এবং ঢাকনাটা দিয়ে দেওয়ার পরেও আর একটু কাজ বাকি থাকবে, সেটা হলো যাতে ভিতরের দমটা বেরিয়ে না যায়, সেই কারণে ঢাকনার চারপাশ থেকে আটা দিয়ে গামলির সাথে ভালো করে আটকে দেবো। একটু আটা মেখে, যে আটা দিয়ে আমরা রুটি খাই সেই আটাটাকে একটু টাইট করে মেখে গামলার চারদিক থেকে ঢাকনাটাকে ভালো করে আটকে দেবো, যাতে ভিতরের যে ভাপটা সেটা যাতে বাইরে বেরিয়ে না যায়। তো সে আটকে দিয়ে উনুনে একটু কাঠের আগুন আছে সেখানে বসিয়ে দেবো। দিয়ে বেশিক্ষণের প্রয়োজন নেই, 5 মিনিট মতন বসিয়ে রাখলে হবে। তারপর নামিয়ে ঢাকনাটা খুলে গরম গরম পরিবেশন করুন বিরিয়ানি। তো আজকের মতন এইটুকু, টাটা বাই। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।